রাজি হবে না মানে? পিটিয়ে রাজি করাবো। হেমলতা মৃদু হাসলেন। পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে। গহীন অন্ধকার। আজ বোধ হয় অমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন, হাতের কাছে ছুরি আর লাঠি। গত 3 দিন ধরে তিনি ঘরের আশেপাশে পায়ের আওয়াজ শুনছেন। তখন ঘরে মোর্শেদ ছিল, একজন পুরুষ ছিল, বুকে ছিল অগাধ সাহস। আজ মোর্শেদ নেই। মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি এসেছেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ভালোভাবে ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে। কিছুক্ষণ হলো কেউ আসছেই না। আজ চোখ বুঝে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটাখাটুনি গেল। কাদা মাটিতে ছপছপ শব্দ তুলে কেউ আসছে। হেমলতা সতর্ক হয়ে ওঠেন। শক্ত হাতে ছুরি ও লাঠি ধরেন। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকার পরিষ্কার নয়, মুখটা আন্দাজে ছুঁড়ে মারেন হাতের লাঠি। লাঠিটা বেশ ভালোভাবে পড়ল সামনের জনের উপর। পিছনের জন দৌড়ে পালালো। লোকটি আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। পরক্ষণেই পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না হেমলতার জন্য। হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আঘাত করলেন আবারও। তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির। আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই। টর্চের আলোতে চারিদিক সম্পূর্ণ আলোকিত হয়ে উঠল। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল। শুটিং দলকে তিনি আজই বের করবেন, তবেই শান্তি। পদ্মজা, প্রেমা, মুন্না বেরিয়ে আসে। পূর্ণা ঘরেই রইল। পদ্মজা ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকালো। তখন কোত্থেকে আগমন ঘটল মোর্শেদের। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই প্রায় চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত ঝরছে। একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এইড বক্সটি আনতে। লিখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার জন্য তাকে একটা চেয়ারে বসতে দেয়া হলো। হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছেন। লিখন প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত কেন করলেন? হেমলতা বলল, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন আর চোখে পদ্মজাকে দেখল। এরপর আবুল জাহেদকে প্রশ্ন করল, উনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গমজম করে উঠল, আমি আজই প্রথম এসেছি এখানে। ঘুম আসছে না, তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি। হুট করে উনি আক্রমণ করে বসলেন। হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে, মিথ্যে বলবেন না একদম। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেয়া যায়? সিনেমার শেষ অংশটুকুই বাকি। শর্ত অনুযায়ী আরো 10 দিন আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার 3টা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর কেন করবেন? কিসের ভিত্তিতে? হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকে পড়লেন। এরপর এদের সাথে তর্ক করে শুধুই সময় নষ্ট হবে বললেন। আবুল জাহেদের ধূর্ত চাহিনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতের পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। এর পরদিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল। লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ, পলিথিন কাগজ দিয়ে ঢাকা। অসাবধান বশে আবুল জাহেদের কাদামাখা জুতার ছাপ তুষের স্তূপে পড়ে, ফলে জুতায় তুষ লেগে যায়। এরপর দিন হেমলতার বাড়িতে বারান্দায় জুতা জোড়া দেখতে পান। তুষ বাড়ির আর কোথাওই নেই। তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার ছাপ। তিনি যখন সেই জুতা আবুল জাহেদ পরল, তিনি নিশ্চিত হয়ে গেলেন পুরোপুরিভাবে। শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা হলো। এরপর সবাই মোর্শেদকে ধরল। বিনিময়ে তারা আরো কিছু টাকা দিতে রাজি হলো। হেমলতা ধমকের ভয়ে যখন সবাই চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জলজল করে উঠল। ঘরে এসে হেমলতার সঙ্গে ধুমুন্ধার ঝগড়া বাজিয়ে দিলেন। হেমলতা কিছুতেই রাজি হননি। শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধে ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দেন। হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়ে গিয়েছে। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে হেমলতা পার্টিতে বসে আছে। মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমাই ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? হ্যাঁ বুঝছি। আম্মাকেও তুই আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা, বুঝছিস? মুন্না বিজ্ঞ স্বরে বলল, হ বুঝছি। হেমলতা রান্না ছেড়ে উঠে আসেন।
মুন্নাকে বলেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। কই আমনে? পদ্মজা বলল, কই আমনে না, বল। আচ্ছা বলবো। মুন্না বাধ্যের মতো হেসে হেসে বলে, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। হ সুডো আপা। পদ্মজার মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল। জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলল, জি ছোট আপা। পদ্মজা হাসল। পূর্ণা মৃদু হেসে বলল, তোর নাম পাল্টাতে হবে, আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে? নাম পাল্টাতাম ক্যারে? পদ্মজা কিছু বলার আগেই মুন্না প্রশ্ন করলো, আচ্ছা এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ে উঠল। এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত। কি উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে হেসে সায় দিল, হ এজন্যই তো তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? হ মনে রাহাম। বল। আচ্ছা মনে থাকবে। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা আসলো। সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটাই ছিল। ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন। এখন আবার হাজেরারও চাই। কেউ কিছু দিতে চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি। আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায়। প্রান্ত এ বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না। মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছুই বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসান। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হচ্ছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাবই ফেলল না। এজন্য কেউই অবাক হয়নি। বাপ ছেলের শুধু রাতেই একসাথে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই, শুনবি? হুনাও। পদ্মজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল, হুনাও না, বলো। শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালোবাসায় ভরে গেল। কিন্তু তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? জান্নাত জাহান্নামের কথা কেউ তোকে বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ল। কেউ তাকে শোনায়নি। হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন। প্রান্ত এই সম্পর্কে জানেই না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি ছলছল করে উঠল। প্রশ্নটা করলো হাজারটা। হেমলতা জানায় যে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হাসূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না, দুটি ছেলে মেয়েও আছে, খুবই ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট্ট একটা মাটির ঘর, আর মাটির ঘরের সামনে শখ করে একটা লাউয়ের চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউয়ের পাতা হয় অনেক। এই একজন ভিক্ষুক মহিলা আসলো। এই লাউ পাতা দিয়েই তার সংসার চলে যায়। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে তার খুব খেতে ইচ্ছা করে। লাউ গাছের মালিক যে মহিলাটিকে ডাকে তাকে ভিক্ষুক বলে পাতা দিতে থাকে। রেঁধে খাবে, খুব অনুনয় করে বলল। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি, তিনি মারা গেলেন। গ্রামবাসী সহ ইমাম সাহেব মিলে দাফন করছিলেন। বুঝছিস তো প্রান্ত? প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করেন। গ্রামের ইমাম একদিন স্বপ্নে দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার আশেপাশে চারপাশে আউদাউ করে আগুন জ্বলছে, কিন্তু তার গায়ে আঁচড় দিয়ে লাগছে না। মহিলাটাকে ঘিরে রেখেছে লাউ পাতা, যার কারণে আগুন থেকে ছুতেই পারছে না। ওই যে তিনি একজন ভিক্ষুককে একদিন নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন, সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়েছে। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক অনেক ইবাদত করা উচিত। তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী আমাদের দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বোঝা গেছে? বুঝছি, আমি দান করাম। করবি, অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গম্ভীর হয়ে ভাবে, এরপর বলে, দিয়া দিয়াম। একটু আগে একজন ভদ্রমহিলা এসেছিল না, দেখেছিস তো? দেখছি। সে খুব গরিব, বাড়িতে একটা বাচ্চা আছে ছোট, এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়ে দিয়েছি। এজন্য কি তোর মন খুব খারাপ হবে? লাউটা তুমি দিস, তাইলে তোমার আগুন থেকে বাঁচাইব লাউটা। লাউটা আমি দিলেও তোর জন্যই ছিল।
তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত খুশি হয়। পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করল, একটা লাউ কেমনে বাঁচাইব আমারে? প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা যেন হেমলতা, পূর্ণজা, পদ্মা পুরোটাই হেসে ওঠে। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাকে বাঁচিয়েছিল, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজা হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপরে পড়ল। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ উঠে তা কি জানেন? পদ্মজা তার আদর্শ মা। সে তার মায়ের মতো হতে চায়। 5 দিন শেষ। শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সবকিছু গোছানো হচ্ছে। 5 দিনে তাড়াহুড়ো করে শুট শেষ করা হয়েছে। লিখন উঠানে দেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো। কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে। লিখন তাকালো, ম্লান মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ, কিন্তু তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দিব। আমার আর কি আছে গোছানোর? দুপুরে শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু না বলল। লাহারি ঘরের দিকে তাকালো। দৃষ্টিতেও তার শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা, বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা। চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সামনে বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তার প্রেমেই পড়লে। লিখন কিছুই বলল না, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই। আগামী মাসে ওর 17 হবে শুনেছি। এই গ্রামে 17 বছর বয়সী ও অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা। পদ্মজার শ্রেণীর বেশিরভাগ মেয়েই বিবাহিত, আর খুব কম মেয়েই পড়াশোনা করে। চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? বছরের শেষ দিকে, সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। হেমলতা মসজিদ বিদায় দিতে এসেছেন। দলটার 3-4 জনের চরিত্রের সমস্যা থাকলেও বাকিটা খুবই ভালো। হেমলতার সাথে মিশেছে খুব, নিজেদের বাড়ি মনে করে থেকেছে সবাই, বাড়ির দেখাশোনাও করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেলল। পায়স্ত পায়ে লাহারি ঘরে আসলো। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুজে দিয়ে জায়গা ত্যাগ করলো। পদ্মজা অনবরত কাঁপতে থাকে। পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে। সেও হতভম্ব। ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। হাত থেকে চিঠিটাও পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজার গলা শুকিয়ে কাঠ। হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠিকিয়ে বসে আছে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের প্রশ্ন শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, চোখ দুটি স্থির রাখাই যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণ পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আপার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন? পদ্মরে, খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত অনবরত কাঁপছে। হেমলতা তীক্ষ্ণ চোখে 2 মেয়েকে দেখেন। কঠিন স্বরে প্রশ্ন করেন, কি লুকোচ্ছিস দুজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতে চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল। কি লেখা আছে না পড়ে এই চিঠিটা তো হাতছাড়া করা যাবে না। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে। সে কাপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচন্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চিনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে, মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তখন কি হবে? পূর্ণা মিথ্যে বলল কেন? সত্য তো বলতেই পারত। হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি তার দৃষ্টি দেখে বোঝাই গেল না। পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালেন। মনটা খচখচ করছে, মনে হচ্ছে ঘাপলা আছে। পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়ল না। তিনি ঠিকই খেয়াল করেছেন, কিন্তু মেয়েরা সং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না। যেমন এই ক্ষমতা তিনি ভালো করে রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কিন্তু কোনো প্রশ্নই করলেন না। রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মোর্শেদ চমকালেন, অপ্রস্তুত হয়ে উঠলেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বেমানান লাগতো। মোর্শেদ বিব্রতকর কণ্ঠে বললেন, হ্যাঁ, আমারে কি ত্যাগ করব? আমি হেরে সাইরা আইছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তো নজরে এলোই না মোর্শেদের। 20 বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে। হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট।
চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল। মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। এই খবরও হেমলতা জানে? এত কিছু কি করে জানে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতেই চান না, তাই বারান্দায় রুমে এসে বসেন। কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি বিয়ের 1 বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা বার্নারি, আর একজন বার্নারির মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বার্নারির মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে। সে খবর মিয়াফর মোরল পেলেনই না। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হলো হেমলতার। তখন কলেজে ওঠা 7 মাস চলছিল। এরপর আর পড়াটা হয়ে উঠল না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল। পদ্মজা তা হতেই দিল না। শেয়ানা 2টা মেয়ের হাতে কেউ চিঠিটা দেখে ফেললে ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করল। তিনি চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠিটি পড়বে। তাও হলো না। পরপর 2টা দিন কেটে গেল। সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না। সারাক্ষণ হাতে যেন তার জানটাই নিয়ে থাকে। এই বুঝি মা এলো। এই 2 দিন পর মুখ্যম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়িতে গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ অনেক বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং তারই আগে পড়া উচিত। তাই পদ্মজার চিঠি পদ্মজাকে বাড়িয়ে দিল। পদ্মজার চিঠি খুলতে দেরি করেছিল বলে পূর্ণা তাড়া দিল, এই আপা খোল না, লজ্জা পাচ্ছ কেন? চিঠি দেয়া, এটা কারো গায়ের কাপড় খুলতে বলছি না। পদ্মজা চমকে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে। পদ্মজা বলল, কি সব কথা পূর্ণা? আচ্ছা মাফ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে এসে বসলো। দুজনে মনোযোগ দিল চিঠিতে। প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় করছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। এতটুকু মিথ্যে বলিনি সেদিন। শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতেও বারবার চোখ ছুটে চলে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শীর্ষের অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা যখনই পাই তখন তুমি বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ। মনে হয়েছিল এমন ঋণঋণে গলার স্বর আর জীবনেও শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতেই পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবারও প্রমাণ হলো। এই রাগ করবে না, বোকা বলেছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে। অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাবও এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি তো অতি সামান্য। তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্মফুলটাকে যে আমারই চাই। তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন তোমার অনেক পড়া বাকি। তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে 2 পা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি, বুঝেছি, তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। ভ্রু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে লিখন ভাইয়ের সাথে তোকে যা মানাবে। কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আল্লাহ! আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে, আর কিছু বলিস না। পদ্মজা মিনমিনে গলায় বলল। পূর্ণা তা শুনলও না। সে অনবরত কথা বলেই যাচ্ছে। আমার ভাবতে যে কি খুশি লাগছে রে আপা। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়েই হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না? পদ্মজা চোখ বড় করে তাকালো। অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কই পাবো? আমার আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতেই পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখলো। ভয়ে বুক ধুকবুক ধুকবুক করছে।
মাঘ মাস চলছে, কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে। গুনে গুনে 3 নম্বর সিঁড়িতে, নাকের ডগায় মেট্রিক পরীক্ষা। দিনরাত পড়াশোনা করতে হচ্ছে। নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎই মিলল না, কখন কি মিলবে, কখনো কি মিলবে, তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে। আপা! পদ্মজা তাকালো, মৃদু হেসে বলল, কি? পরপরই আবার উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে? পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বলল, না, আমার কিছু হয় নাই। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসেই থাকে, এজন্যই শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়ছে। আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে, আমার কথা তো আব্বা শুনবে না। আচ্ছা। দুজন নদীর ওপারে চোখ রাখলো। অতিথি পাখির মেলা সেখানে, রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত। এপার থেকে শোনা যাচ্ছে কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসে বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় দেখে যা। প্রান্ত দূরে চোখ রাখলো। সকালে ঘন কুয়াশায় ধবলে চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা পাখি ধরে আনি। একদমই না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত নয়, ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল। এরপর মিয়ে যাওয়া গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তোরা এখানে কি করস? মুর্শিদের কণ্ঠস্বর শুনে 3 জন ফিরে তাকালো। প্রান্ত হাসি মুখে ছুটে আসে বলল, বাবা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মুর্শিদ প্রান্তকে কোলে তুলে নেন। এরপর বলেন, তোর মায় আমার লগে কাজ্জা করব, আম্মারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লয়ে যামু। পদ্মজা চোখ দুটি ছলছল করে উঠল। মুর্শিদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখেই হারাচ্ছেন। ছেলে নাই বলেই হয়তো। প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে। হেমলতার পরপর 3টা মেয়ে জন্ম দিলেন, এ নিয়ে মুর্শিদ অভিযোগ করেননি, তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, মুর্শিদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে। সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল। মুর্শিদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন দেখে আর বোঝার উপায় নেই মুর্শিদ আর প্রান্তর মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। মুর্শিদ কাঠখট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাইয়াম, 2টার চাদর আনতাম না সুইডার। পদ্মজা কথাটা শুনে চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও ঠিক তাই হলো। খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোক গিলে ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মুর্শিদ অনুভব করলেন সে কাঁপা গলা। গত সপ্তাহ রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে। অলন্দপুরে সে কিতুল কালাম তাণ্ডব। ছেলেটাকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুর, আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। পদ্মজা এত সুন্দর হওয়ার সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দেখাতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজও হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস। মুর্শিদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আর আসে না। তিনি দ্রুত তার জায়গা ত্যাগ করেন। পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মুর্শিদ। প্রেমা খেজুরের রস দেখে মাকে বলল, আম্মা, পায়েস খাবো। আচ্ছা খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। সূর্যের আলোতে কোনো তেজ নেই। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস খেয়ে নিয়ে উঠানে বসলো পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। মুর্শিদ নারিকেল গাছে উঠেছেন। পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপাদান। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই। কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতে, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ পড়া দেখে নিবেন, এজন্য হয়তো ডেকেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। 2 বোন বাড়ি থেকে বের হয়ে গেল দ্রুতই।
সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গিয়েছে। দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল তখন আবেগ আর লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনে হাউমাউ করে কেঁদে উঠে। মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ফিরেন অনেক রাত্রিরে। পূর্ণা বলল, আব্বার পছন্দ ভালো, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসলো, সামনের কটি দাঁত ঝিলিক দিল। হাতের ডান পাশে ধান ক্ষেত, ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু শিশির জমে রোদের আলোয় ঝিকমিক করছে। অনেকে হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে এক নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, অপারে লিখুন ভাই। পদ্মজার নিঃশ্বাস থমকে গেল। মুহূর্তের মধ্যে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পিছনে পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। পিছনে তাকালো পদ্মজা। লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে, পাশে মগা। পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানের এক মুহূর্ত না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে না করলো না। লিখন পিছন পিছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে। চাহনি অশান্ত। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গি দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু। শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির ওপর জেকে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি, পালাতে দিল পদ্মজাকে। মগা বলছে পদ্মজার লোকসমাজের খুব ভয়, তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এ পথ দিয়ে বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে, আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ। বারবার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিন গলায় পূর্ণাকে ডাকলো, পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলে, আমার ভয় হচ্ছে, উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল, থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে। পদ্মজা আর কথাই বলল না। পূর্ণার সাথে কথা বলে তো কোনো লাভ নেই। তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজার বরাবরই মাথা নিচু করে হাঁটে, তাই লিখন শাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকেই দেখতে পেল, কিন্তু এবার আর আগে থেকে বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়ে, ভাবে লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে তখন যে কি হবে। লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করলেন লিখনের উপস্থিতি। ওনার ঘোমটা থেকে চোখ অবধি টেনে নেয় দ্রুত। ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ধরে। লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠে ডেকে উঠে, পদ্ম। পদ্মজা দাঁড়াতে চায়নি, তবু কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন দু এক পা এগিয়ে আসলো। পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে। লিখন উকসকুস করছে, কথা গুলিয়ে ফেলছে। পদ্মজা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল, আর পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দিব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো। এরপর অনুরোধ ছুড়ে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁট দুটি হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখন আর পিছেও নিল না। পূর্ণা আসতে পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আমার কথা কেন ভাবছিস না? পদ্মজা কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেললো? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠির কথা পদ্মজাকে বলাই হয়নি। গধূলি বিকেল। হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন, পদ্ম কয়টা টমেটো নিয়ে আয় রে মা। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের দিকে ডান দিক দিয়ে হেঁটে আসে। 2 মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটখাটো একটা ক্ষেত করেছিলেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন। মোর্শেদ আর প্রান্ত কিছু বিষয় নিয়ে বৈঠক করছে। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কি জন্য তাদের ত্যাগের শিকার হলো জানতে হেমলতা ইচ্ছে হলেও সে কোনো প্রশ্ন করে না। তবু এতটুকু বুঝেছেন, মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন। তবে হেমলতাও জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেনি। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না সে। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনে ভাবল, কেন এসেছেন তিনি, কি বলতে চেয়েছিলেন। জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল। আপা একটা কথা বলি। পদ্মজা হঠাৎ চমকে তাকালো। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়ে গিয়েছে সে। বুকে ফু দিয়ে বলল, বল।
রাগ করবে না তো? পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো, বলল করব না। পূর্ণা লিখনের দেয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়ার চিঠি। পদ্মজা ছো মেরে চিঠি নিয়ে নিল। পূর্ণা খুব অবাক হলো, মনে মনে খুশিও হলো পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করলো, প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্য অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা জানার তো ইচ্ছেই হলো না। তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমার ঘরে তোলার। তাই সারাক্ষণ আমি ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আর আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথে উনি বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো। এখনো অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না। আজ কয়েকটা চিঠি লিখেছি, একটাও মন মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি লিখন শাহ। বাড়ির সবাই তুমুল ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে। রাত অনেক। গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমেছে। এরপর ভোররাতে টিনের চালে শিশির কোনা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো করে ঝরে পড়বে। গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব আমি। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ পড়ে 4 ভাই বোন পড়তে বসলো। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনার ছুতোয় পদ্মজা রুমে চলে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালা বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে নিয়ম মাফিক ঘাটে আসলো পদ্মজা। হাতের মুঠোয় 3টা চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। সামনের কোনো কিছু ঠিকমতো দেখাই যাচ্ছে না, সবকিছু অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে। নৌকায় লিখন আর মগা। আকস্মিক ঘটনায় পদ্মজার পিল উঠল চমকে। পালানোর মতো শক্তিটুকুও পায়নি। লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকেলেই চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে ঘাটে নাকি তুমি বসো, তাই এসেছি। পদ্মজা মনে মনে সূরা ইউনূস পড়ছে। ভয়ে বুক দুরুদুরু করছে। মা দেখে ফেললে কি যে হবে, বা অন্য কেউ। একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে একটা লাইনই পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে তা জানার জন্য, তবে তা প্রকাশ করল না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিনই ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে। হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল। পদ্মজা চোখ তুলে তাকালো। বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না। ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসলো। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা অংশে ফুদিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? পদ্মজা তুষারের দিকে তাকালো। এরপর আবার হাঁটুতে মুখ লুকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে করে 10 মিনিট কেটে গেল। পদ্মজার কোনো সাড়া নেই। তুষার ডাকলো, পদ্মজা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলো ছলো চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলে উঠল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো? তুষার চমকালো। হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। এমন কেস শত শত আছে, ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না। ফ্লোরে শুয়ে পড়ল, চোখ বুঝল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছুই বলবে না। সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে। চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রণে কয়েকটা দাগ। গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছড়ালো, ফাহিমা! ফাহিমা কাছেই ছিল, ছুটে আসলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাহিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলার দাগগুলো দেখেছি।
প্রশ্ন করেছি, মেয়েটা কোনো উত্তরই দিল না। তুষার কপালে ভাঁজ করে ফেলল। হাজারটা প্রশ্ন মাথায় ভন ভন করছিল, মস্তিষ্ক প্রায় শূন্য। পদ্মজা বলতেছে তার পরবর্তী 7 বছরে কি হয়েছিল না জানা অবধি তার আর শান্তিই মিলবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই সে বেরিয়ে গেল। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা, তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদও বললেন, বেদনা লইয়া রান্ধা লাগবো না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে তখন হেতেই রান্ধুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে। খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো, আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগি মাংস রান্না হচ্ছে, আজ এতিম মিসকিনদের খাওয়ানো হবে। হেমলতা বললেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা রান্না শেষ। শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা, বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন, ময়না 3 জনের নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে বলতে ভয় হয় তার। অনেকদিন বাজে ব্যবহার করেন না, হুট করে যদি করে ফেলেন তাহলে অনেক কষ্ট পাবে সে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যি যাব? হেমলতা মাথার সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোগ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে বলল, আব্বা। মোর্শেদ তাকান। পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনিমিনি গলায় বলল, আম্মা ডাকছে আলীদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে, সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে গেল। হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায় রে? ঘাটে। কি করে? মাছ ধরছে। বড়শি দিয়ে? না, জালি দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের পাশে বসলো, পায়ে হাত দিয়ে টিপে দিতে জন্য। হেমলতা পা থেকে হাত সরিয়ে নিয়ে বললেন, না লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসলেন। উদাস হয়ে টিনের দিকে তাকালেন। তারপর বললেন, তোর বাপ ভালো মানুষ শুনছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজে মন্ত্র গুজে দেওয়ার অনেক মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ সেই নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাইছে। তোর বাপের কোনো ব্যক্তিত্ব নাই, নিজস্ব স্বকীয়তা নাই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসেই বললেন। পদ্মজা কিছুই বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিনই নাকি বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝেছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি কয়েক সেকেন্ডে কথাই বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয়। হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন, এই খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ঘুরে ফিরল, বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি। বিকালবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরে শান্তি এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করছিল, পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না, নিশ্চয়ই ঘাটে বসে আছে। প্রান্তও তো নেই। হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন, পূর্ণা, প্রান্ত কোথায় রে? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবলো কি উত্তর দিবে। এরপর ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না তো আম্মা। জানোস নাকি? প্রেমা, প্রান্ত কই? প্রেমা সহজ স্বরে বলল, আমরা ঘাটে ছিলাম, প্রান্ত উঠানেই ছিল, এরপর এসে দেখি নাই। হেমলতা গলা উঁচিয়ে বললেন, কোন মুখে বলছিস জানি না? একসাথে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো। হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গিয়েছে। কি হয়েছে? প্রান্ত বাড়ি নাই। প্রান্ত বাড়ি নাই, দুইটা এই কথাও বলে নাই। ঘরে বসেই বড়ই ভর্তা খাচ্ছে। দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মনে কু গাইছে। তিনি নিজের রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন, বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকলো, আম্মা। এরপর দৌড়ে এলো উঠানে।
প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান, বুকটা হাহাকার করে ওঠে। তিনি ছুটে আসেন, প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়ার সেরার লগে মায়ের হয়েছিল, সেই সেরায় পাথর দিয়া ইডা মারছে আর ফাইটটা গেছে মাথাটা। মোর্শেদ লাহারি ঘরের সামনে দাঁড়িয়ে গাছ কাটছিলেন। চেঁচামেচি শুনে এগিয়ে এলেন। প্রান্তকে এমত অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন, কোন কুত্তার বাচ্চায় আমার সেরারে মারছে? কোন বান্দির সেরার এত বড় সাহস হয়? মোর্শেদের উত্তরে কোনো অপেক্ষাই করলেন না, প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট বসেছে। মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন। প্রান্ত একাই বড় হচ্ছে। কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউই ছিল না, তাই মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা, কষ্ট তো আর কম পায়নি। দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি। দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র শহরে, যেতে লাগে 6 ঘন্টা। বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। পরীক্ষার কেন্দ্রের পাশেই মোর্শেদের মামা বাড়ি। মামা নেই, মামা তো ভাইরা আছে। কথাবার্তা বলে সেখানে 1.5 মাসের জন্য হেমলতাকে আর পদ্মকে উঠিয়ে দিল। মোর্শেদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মোর্শেদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আরেকজনের বয়স হয়েছে অনেক। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরেই চাকরি করে, পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করেনি। মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন, 60 বয়সের একজন মানুষ। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুবই কম, হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তেও পারছে, পরীক্ষাও ভালো করে দিচ্ছে। হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করছেন। শীতল প্রকৃতির লোক তিনি, নিশ্চিন্তে বিশ্বাসী লোক। রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয়। হেমলতা 1.5 মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন। আকবর সাহেব কিছুতেই আলাদা রাখতে দিচ্ছেন না। এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশিকাঁথা খুব পছন্দ, তাই তিনি নকশিকাঁথা সেলাই করছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে থেকে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করেন। পদ্মজার পাশে বসে জিজ্ঞেস করেন, পদ্ম, কি ভাবছিস রে মা? পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন, এরপর বললেন, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক তাকায়, কিভাবে শুরু করবে তা বুঝে উঠতে পারছে না। 2 মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, হানিফ মামাকে কে মারলো? তোমার সাথে মামার কি বা হয়েছিল? হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে, খুনও হলো। আমি সবসময় এটাই ভাবি, কোনো কথারই কখনো উত্তর পাই না। মনে মনে অনেক যুক্তি সাজাই, কিন্তু যুক্তিগুলো মিলে না, খাপছাড়া, এলোমেলো। কাল পরীক্ষা, আজ তোর এসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতার কণ্ঠ খুবই স্বাভাবিক। তবুও পদ্মজা ভয় পেয়ে গেল, তবে কিঞ্চিত আশা মনে উকি দিচ্ছে। চারিদিক একেবারে নিস্তব্ধ। দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, সঙ্গে হুইসেলের শব্দ। গভীর রাতে ট্রেন ছুটে চলছে গন্তব্যের দিকে। আরেকটা আওয়াজও আসছে, কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিন স্বরে বলল, পরীক্ষা তো কাল দিন পর। হেমলতা খোলা চোখ মুঠায় নিয়ে হাতে খোপা করেন, এরপর বললেন, কাল আর কাল দিন পর একই হলো। পদ্মজা চুপ হয়ে গেল। এমন ভান করলো যেন সে মনোযোগ দিয়ে পড়ছে। হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন। মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সফল হতে পারছে না। বারবার নিচের ঠোঁট দাঁত দিয়ে টিপছে। পদ্ম, ছাদে যাবি রে মা? হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাকি হলো। নাকের পাটা হয়ে গেল লাল। এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই। পদ্মজা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। হেমলতা আবার বললেন, যাবি? পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো, বলল, যাব। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ। বাড়ির নাম এমন হওয়াটা কারণ ছাদে না গেলে জানাও সম্ভব নয়। মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠেছে। তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলেছে, হারিয়ে যাচ্ছে অন্ধকারে, অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে। ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চরক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আম্মা, এত বড় সিংহাসন কার?
হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দই পাচ্ছেন। তিনি 2 দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন। আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতোই। আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন। তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের। ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার। শেষ বয়সে এসে সেই ইচ্ছেটাই পূরণ করেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনেই বসে থাকতেন। মৃত্যুও হয় সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হা অবস্থায় স্থির হয়ে রইল। সে সিংহাসনটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ময়ূর সিংহাসন, সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে। ইট সিমেন্টের তৈরি সিংহাসন, দেখতে অনেক বড়, 5 ফুট দৈর্ঘ্যের বা আরো বেশি বড় হবে। হেমলতা বললেন, মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্নবোধ হয় তিনিও দেখতেন। অর্থের জন্য হয়তো পারেননি। হেমলতা কথা পদ্মজা শুনলো নাকি বোঝা গেল না। পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল, আম্মা সিংহাসনে তুমি বসো। এক কথায় হেমলতা সিংহাসনে বসলেন। এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে। পদ্মজা আসলো না। দূর থেকে বলল, মাঝে বসো আম্মা, কি শুরু করেছিস, বসোই না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনে মাঝে বসলেন। পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবারও হারিয়ে গেল। বলল, আর একটু বাকি। কি বাকি? বাম পায়ের উপর ডান পায়ে তুলে রানীদের মতো বসা। হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন। পদ্মজাকে বললেন, পাগলের প্রলাপ শুরু করেছিস? পদ্মজা নাছরবান্দা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা বসুই না, নইলে আমি কাঁদবো। পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাউর করতে পারলেন না। রাতের সৌন্দর্য, রাতের মায়াবিরূপ, প্রতিটি এমন মানুষের ভিতর আহ্লাদ, ইচ্ছে, কষ্ট ঠেলে বের করে আনার ক্ষমতা বোধ হয় নিজেই আল্লাহ সাক্ষাৎ করে নিয়েছেন। তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামো সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসে পড়লেন। পদ্মজার কেমন কেমন যেন অনুভূত হয়, বুকের ভেতর ঝিরিঝিরি কাঁপন। এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা। চোখের মণিকঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য। হেমলতার সর্বাঙ্গে হীরা, মণি, মুক্তার অলঙ্কার, অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কতক দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে। আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ঢাকঢোল পিটানো হচ্ছে, হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে। তারাও যেন খুশি এমন রানী পেয়ে। তোর পাগলামি শেষ হয়েছে? পদ্মজা জবাব দিল না। হেমলতার পাশে এসে বসলো। কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এরপর আক্ষেপের স্বরে বলল, আম্মা আমি জানি তুমি আর আমি রাজকন্যা কেনই বা হলাম না। সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করত, মুগ্ধ হয়ে দেখত। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সমাজ কেন তার প্রতিকূলে থাকলো? কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে মেশার অধিকার পেল না? তিনি বললেন, জন্ম যেভাবেই হোক, জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তিগত ব্যর্থতা। তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ তোকে সম্মান করতে বাধ্য হয়। চোখ তুলে তাকাতেও যেন ভয় করে। যারা দূরছাই করছে তাদের যেন বিবেকেও বাঁধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবন তো দুঃখে আর অবহেলায় যায় না। তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলায় তো গেছে আম্মা। হেমলতা কিছুই বলতে পারলেন না। তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন। পদ্মজাকে বললেন, আমার মেয়ে 3টা আমার সফলতা, আমার অহংকার। প্রেমা তো ছোট, তোরা 2 জন নিজেদের মতোই থাকিস, পড়িস, কোনো দুর্নামও নাই। এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে। এখন আমার অনেক কিছুই পাওয়া হয়ে যায় তখন। পদ্মজা আশ্বস্ত করে বলল, কখনো ভুল কোনো কাজ করব না আম্মা। তোমাদের অসম্মান বয়ে আনার মতো কোনো কাজই করব না। তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না। হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাখালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটা চাঁদ, অগণিত তারা। আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে। হেমলতা বিভ্রম নিয়ে বললেন, সমাজের সাথে আমার সখ্যতা কখনোই হয়ে ওঠেনি, কারণ আমি কালো রঙের মানুষ। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই। অবশ্য আব্বার সামর্থ্যও ছিল, আমাদের সব ভাই বোনকে তিনি পড়িয়েছিলেন। আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম, বড় আপার মেয়ে হয়। মেয়েটার গায়ের রঙ কালো, শ্বশুরবাড়িতে তুল কালাম কাণ্ড। বংশের সবাই ফার্সা, বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের
আপা বাপের বাড়ি ফিরল। সমাজের কত কটূক্তি কথা হজম করেছে আপা। তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলো, মেয়েটা যেন পরীর মতোই হলো, আমার মতো অবহেলা পাত্রী যেন না হয়, বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে যেন বিতাড়িত হতে না হয়। তুই যখন পেটে এবারত বাড়িয়ে দিই, 5 ওয়াক্ত নামাজ বাদের সময় সুযোগ পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথাই বলতাম, আমার মেয়েকে পরীর মতো দিও, দোয়া কবুল হলো। তোর যেদিন জন্ম হয় সেদিন সবাই শুধু অবাক হয়ে তাকিয়েছিল। আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন? পুরো দেশেও বোধহয় কখনোই ছিল না। চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকছিল। ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা। দল বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহ বেশ তোড়জোড়ো চলে। কি খুশি ছিলাম আমি, সারাক্ষণ তোকে চুমোতাম। রাতেও ঘুমোতে ইচ্ছে করতো না, মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকম করতো, বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলেও নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ও লতা, সেরিরা মানুষ না, শিমুল তুলা। হেমলতা থামেন, তার চোখ ছলছল। পদ্মজা বলল, তারপর? কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না। যুক্তি দাঁড় করালো, বাপ মা কালো, এত মেয়ে সুন্দর হবে কেন? গ্রামের প্রায় সব মানুষই অশিক্ষিত, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা চুপ হয়ে যান। পদ্মজা টের পেলেও হেমলতা কিছু একটা লুকিয়েছেন। শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে, অন্য কোনো কারণ অবশ্যই আছে, যা যুক্তি হিসেবে শক্তই ছিল। হেমলতা দম নিয়ে বললেন, একা হয়ে যাই, তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, আতুর ঘরে একা সময় কাটাতে থাকি। তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন। আমি অন্য আমি হয়ে যাই। খোলসটা পাল্টে যেতে থাকে। রাত জেগে স্বপ্ন সাজাই, তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি, ফুল গাছ লাগাই। যখন তোর বয়স 4 বছর, বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি। নিশুতি রাতে পাকা ছাদে জ্যোৎস্না পোহানোর স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। আর 2টা বাকি ইচ্ছে আছে। সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো। আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো। পদ্মজা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর। তিনি টের পান পদ্মজা ফোপাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বললেন, পদ্ম, কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতো কেউ হয় না, এজন্য কাঁদতে হয়। আমি সবসময় তোর সাথে আছি। কান্না থামা। কি হয়েছে দেখ, এই কি মেয়ে হয়েছে দেখো, কেমন করে কাঁদছে। পদ্ম, চুপ, আর না, মারবো এবার। পদ্ম। পদ্মজা থামে, কিন্তু ছটফটানি হচ্ছে ভেতরে। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে। আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে। একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছেই হচ্ছে না। মনে হচ্ছে চারিদিকে অশরীরদের ভিড়, তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো। পদ্ম, ঘুমিয়ে পড়েছিস? না আম্মা, সেদিন মাঝরাত্রিরে ছুরি নিয়ে বের হয়েছিলাম। হানিফের ঘরটা আব্বা আমার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল। হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে। দুজনকে সামলানো সম্ভব নয়, দূরে সরে যাই। গোয়াল ঘরের পিছনে। মিনিট কয়েক পরে উকি দিয়ে দেখি দরজা লাগানো, সারা শব্দ নেই। দরজা খুলে সাবধানে দেখি হানিফার নেই। তখন হয়তো আম্মা দেখছে, তাই ভাবছে আমি খুন করেছি। নানু কেন এমন ভাবলো? হানিফ মামা তো তোমারই ভাই। হেমলতা তাৎক্ষণিক কোনো জবাবই দিলেন না। সময় নিয়ে একটা গোপন সত্যি করে বললেন, আমি তোর নানুর ভাইকে খুন করেছি, তাই তিনি আমাকে ঘৃণা করেন, ভয় পান আর সন্দেহ করেন। হেমলতার কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা চমকে উঠে বসলো। মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে। দৃষ্টি গেল থমকে। হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন। দূরের রাতের আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, কি তিনি কি হানিফ মামার মতোই ছিলেন? হেমলতা সম্মতিস্বরূপ মাথা নাড়ান। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ। হেমলতা সাবধান হয়ে যান। পদ্মজাকে আড়াল করে রাখেন। তারপর কয়েক সেকেন্ড পর একটা ছেলের দেখা মিলল। অচেনা মুখ, হেমলতা আগে কখনোই দেখেনি। ছেলেটিও তাদেরকে বাড়িতে দেখে ভরকে গেল। ভোরবেলায় সূর্য উদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোকে ছড়িয়ে পড়ল। ট্রেনের জানালা দিয়ে দূরের আগুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল। ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা। গন্তব্য আনন্দপুর। পদ্মজার মেট্রিক শেষ হলো আজ 3 দিন। হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝল পদ্মজা।
পুরো 1.5 মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে। খুশিতে আত্মহার আসে। মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন। কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন। শুষ্ক চক্ষুদয় যখন তখন সজল হয়ে ওঠে, কিছুতেই বারণ মানে না। নীল আকাশের বুকে যেন সেদিন রাতে স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল। ছেলেটার বয়স 23-24 হবে। অবাক চোখে তাকিয়েছিল। দেখতে বেশ ভালো। হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন, কে তুমি? ছেলেটি হেমলতার কথার ধরনে বিব্রত বোধ করল। উৎস্তত হয়ে বলল, মুহিব হোসেন। হেমলতার টনক নড়ল। তিনি সাবধানে জিজ্ঞেস করলেন, বারেক হোসেন তোমার বাবা? মুহিব ভদ্রতার সহিত বলল, জি। হেমলতা কি যেন বলতে গিয়েছিলেন, বলতে চেয়েও আর পারলেন না। তার আগে মুহিব বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপরেই হন্তদন্ত হয়ে ছাদ থেকে নেমে গেল। সেদিন আর রাত জাগাটা হলো না। ছাদ থেকে নেমে গেল তারাও। গোপনে বৈঠকে একবার বাধা পড়লে আর মন সায় দেয় না সে আলোচনা চালিয়ে যেতে। অনুভূতিগুলো ভোতা হয়ে যায়। এরপর দিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়িতে উঠেছে। এখানকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব। তারা খুব সহজ কারণে মা বাবার সাথে রাগ করে দূরে সরে চলে যেতে পারবে। হেমলতা অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করলেন না। পরে অবশ্য বুঝেছেন মুহিত খুবই ভালো ছেলে, নম্র ভদ্র জ্ঞানী মেধাবী ছাত্র, বিয়ে পড়ছে। সবচেয়ে ভালো গুণ হলো মুহিবেশ নজর সৎ। হেমলতা চোখের দৃষ্টি চিনতে ভুলই করেন না। ঠিক 17 দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন। সেদিন আসেন, এর পরদিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন মুহিবের বউ হিসেবে পদ্মজাকে নিতে চান। হেমলতা অবাক হন। মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল, অথচ বোঝাই গেল না নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। মুহিবের বড় 2 ভাই মুমিন আর রাজীব, দুজনেই চাকুরিজীবী। মুমিন বিয়ে করে বুকে ডাক্তারি পড়াচ্ছে, সমর্থনে আছে পুরো পরিবার। এতপর এতে বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চ মানের। বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন, আমার মেয়ে নেই, ছেলের বউরাই আমার মেয়ে। আপনার মেয়ে যতটুকু পড়তে ইচ্ছে হবে, আমার কোনো বাধা নেই। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না। তিনি আনন্দের সহিত জবাব দিলেন, পদ্মজা আয়ে শেষ করুক, এরপরই না হয়। বারেক হোসেন হেসে হেসে বললেন, তাহলে এটাই কথা রইল। স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, গলাটাও কাঁপছে। প্রেমা প্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে। মোর্শেদ হেমলতা আর পদ্মাকে আনতে গঞ্জে গেল সেই কখন, এখনো আসছে না। পুরো 1.5 মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। মিনিট 5 পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বোরখা পরা 2জন মানুষকে দেখতে পেল তারা। পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে থেকেই ছুটে গেল সেখানে। পিছনে প্রান্ত এবং প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরল এবং প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও যেন থেমে গেলেন। মাঝে একটু একটু বাড়াবাড়ি করাও দোষের নয়। পদ্মজার চোখ বেয়েও টপ টপ করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাতে সে ভাই বোনদের মনে করেছে। বিশেষ করে পূর্ণাকে বেশি মনে করেছে। মনে হচ্ছে কত শত বছর দেখা হলো না তাদের, এবং কত বছর পরেই বা দেখা হলো। আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে। সে অশ্রুসিক্ত চোখ মেলে তাকালো পদ্মজার দিকে। এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ কখনোই হয় নাই। পদ্মজার কোমল হৃদয় পূর্ণা ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল। সে স্নেহার্ধ কণ্ঠে বলল, আমার সোনা বোন, আর কাঁদিস না। পূর্ণা চোখের জল দ্রুতই মুছল। প্রফুল্ল চিত্তে বলল, আপা, আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকালো। হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে। পদ্মজা বাকহারা হয়ে পূর্ণার 2 গালে শুধু চুমুই দিল। মোর্শেদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন। এরপর তারা দেন, দেখো মাইয়াডির কারবার, মানুষ আইতাছে আর হ্যাঁ রাস্তায় কান্দাকাটি লাগাইছে, হাট সবাই হাট। খাওয়া দাওয়া শেষ করে 4 ভাই বোন ঘাটে গিয়ে বসলো। 1.5 মাসে কি কি হলো না হলো সবকিছু পূর্ণা বলছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল, প্রান্ত প্রেমার নামে বিচার দিল। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাগবিতনটা লাগিয়ে দিল। সে কি এক কাণ্ড! 2জন তুমুল ঝগড়া বেঁধে গেল। এরপর 2জনই বিচার নিয়ে গেল হেমলতার কাছে। তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার না বিয়ে ঠিক করেছে। পূর্ণা ভীষণ চমকালো। চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কবে, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির একটা ছেলে বিয়ে পড়ছে। আমার আয় শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাসই হচ্ছে না। আমার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে, তোমার চাকরি হবে। পদ্মজা চুপ থাকলো ক্ষণকাল। এরপর বলল, আমার কি যেন হয়েছে রে, পাল্টে গিয়েছেন। কিরকম?
আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথা এড়িয়ে যান। আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আর আগ্রহ দেখান না। আমি কথা তুললেও এড়িয়ে যান, গল্প করেন না, মানে আর আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার ঢোক কিঞ্চিত কাঁপল। সে কি সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্যে তাকিয়ে রইল। লিখন শাহ নামে মানুষটার কথা তার মনে পড়ছে। তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন? সত্যি ভালোবেসে থাকলে হয়তো সহ্য করতে কষ্ট নিশ্চয়ই হবে। পূর্ণা দ্বিধা ভরে প্রশ্ন করল, আপা, লিখন ভাইয়ার কি হবে রে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো, বলল, আমি তাকে বলেই দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন শাহের পাশেই মানায়। কত স্বপ্ন দেখলো সে লিখন শাহ এবং পদ্মজাকে নিয়ে, সব স্বপ্নে গুড়ে বালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি খুব কষ্ট পাবো রে আপা। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না রে বোন। পূর্ণার গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে। পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেললো, বিরক্তিতে বলে উঠল, ধ্যাত, বাতাসটা একটু গরম ঠেকছে, ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলছে। এত এত গাছগাছালি চারিদিকে, তবু একটুও শীতলতা নেই পরিবেশে। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন। মসজিদে কাঠফাটা রোদে দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে, মুখখানা বিমর্ষ, চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুড়লেন, কোনো সমস্যা? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন, বাসন্তী এই বাড়িতে আইতে চায় থাকবার জন্য। হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে উঠে আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বললেন, তোমার ইচ্ছে হলে নিয়ে এসো, বাড়িতে তোমার। মোর্শেদ চকিতে চোখে তাকান। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে। মোর্শেদের চোখ দুটি দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বললেন, আমি তারা চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছরের সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকতাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন। মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমারে ডর দেহায়, মালডারে খুন করতে পারলে জীবনে শান্তি পেতাম। হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান, মোর্শেদকে পরখ করে নেন। রাগে ছটফট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি দুপা এগিয়ে আসেন, বললেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসা শব্দটির মান খুইয়ে দিও না। আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই, বাসলে তোমারে বাসছি। হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকান। ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন, দুষ্টি অস্থির, বিছানা থেকে নেমে গটগট হয়ে বেরিয়ে পড়েন। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন ঝাপসা চোখ মেলে। এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য কত সময় কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন। সত্য হোক কিংবা মিথ্যে হোক, হেমলতার ভীষণ আনন্দই হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক পাগলামি করতেন। পূর্ণার ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানা বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত আর প্রেমা। বাড়ি জুড়ে ছোটাছুটি করে লাউ, শিম, লতা, পুঁইশাক বন্দোবস্ত করলো। হিমেল বাজার থেকে মাছ এনে দিল। বাড়িতে শুটকিও ছিল। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে, তাই এতই আয়োজন। 2 দিন আগে তারা ঢাকা গিয়েছিলেন। হেমলতার বড় বোন হানির মেজো মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন। তবে পদ্মজার খটকা লাগা শুরু করেছে। তাকে তার মা রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন। আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন। এসব ভাবার এখন আর সময় নয়। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল। সকাল থেকে সূর্যেরও দেখা নাই। পরিবেশ ঠান্ডা, স্তব্ধ, এজন্য ঝড়ের পূর্বাভাস। প্রান্ত, প্রেমা উঠান জুড়ে মার্বেল খেলছে। হিমেল শুধুই দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে, হাততালিও দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। প্রেমা, প্রান্ত, হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা। খাওয়া শেষ হয়ে বলল, হিমেল মামা, প্রান্ত আর তুমি পূর্ণারে নিয়ে আসো। সন্ধ্যা হয়ে যাবে একটু পর, আম্মা আব্বাও চলে আসবে। হিমেল, প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাতাস বইছে প্রবল বেগে। বাতাসের দাপটে চুল ওড়না উঠছে। আকাশ কালো হয়ে মেঘে ঢেকে গেছে। পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। মনটা কুগাইতে লাগলো। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে। সারাক্ষণ যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল।
চারিদিকে কেমন অন্ধকার হয়ে এসেছে। ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সময় সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন। লাহারি ঘরের মাথার উপর থাকা তাল গাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে আরেকবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটে গেল নিজের রুমে, বিছানার উপর কাচুমাচু হয়ে বসে পড়ল। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে, বৃষ্টির বেগ বেড়েই চলছে। এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো। সদর ঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল। পরপরই খুশিতে আওড়ালো, আম্মা আসছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো। তারপর সদর ঘর দেখলো অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেলেন একজন পুরুষের অবয়বের। সাথে সাথে সর্বাঙ্গে অসাড় হয়ে পড়ল, পা দুটি স্তব্ধ হয়ে গেল। পদ্মজা কাপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না কে আপনি? একটি ম্যাচের কাঠি চলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমি হলাদার। পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরো ভরকে গেল। রগে রগে বরফের ন্যায় ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল। এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল, আপনি চলে যান। কেন এসেছেন এখানে? উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে, খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর ভাবতেই পারছে না। দরজায় করাঘাত শুনে পদ্মজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো। এরপর মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। দুহাত মাথায় রেখে আত্মনাদ করে বলল, আম্মা কই তুমি? আমি খুব একা আম্মা। টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই শব্দ অন্য বেলায় ভালো লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশটাকে। সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার উপাস থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথাই আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো, বলল, আমি দরজা খুলবো না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা খুলতে হবেন না, আপনি ভয় পাবেন না প্লিজ, আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনাদের বাড়িতে উঠা। আমার বৃষ্টিতে খুব সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে মনে হচ্ছে ভালো মানুষ, তবুও সাবধানে মান নাই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো। ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন আপনার নাম কি? ডাক নাম বলুন। পদ্মজা, সুন্দর নাম। আমার নাম জিজ্ঞেস করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভয়ে ভান ধরে প্রশ্ন জিজ্ঞেস করলো, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই তো নাম বললেন, তখন তো ভয়ে কাঁপছিলেন। শুনেছেন? বাহ! আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজাও মৃদু হাসলো। কেন হাসলো জানে না। আমির বলল, নাম শুনেছেন? শুনেছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতার প্রমাণ করার জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন, কিন্তু এত তাড়াতে হবে না। বৃষ্টি কমলেই চলে যাব, কষ্ট নেবেন না। খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো আমার আব্বার দখলে। পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাক নামই বাবু, আম্মা আর আব্বা ডাকে। ভালো নাম আমির, ভালো নাম আমির। পদ্মজা আর কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞাসা করলো, বাকিরা কোথায়? বললেন না? আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি। বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না, তাই কোন দিক দিয়ে যাবেন বুঝতেই পারছেন না। এদিকে আকাশের অবস্থাও বেশ ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে।
আরো কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলী বারান্দায় বসে হুকা টানছিল। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেরুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি, কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বলেন, হুট করে মেঘখানায়া পড়লো তো আপনি কার বাড়িতে যাইবেন? মোরশেদের বাড়িতে। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বলেন, মোরশেদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো আর জানে না তার আর মোরশেদের সম্পর্ক। এখন জানানোটা কতটাই বা যুক্তিসঙ্গত? সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল, গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনোই পাবে না। একমাত্র গ্রামবাসী পাবে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ, তার লগে আমার কিছু বছরের সম্পর্ক। রমিজ আলীর চক্ষুদয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করলেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বললেন, হ্যার পরের বউ জানে না? থাহেন কই আপনি? রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়া কইরা। হ, এখন মোরশেদ আমারে তালাক দিবার চায়, আমার সাথে সংসার করবার চায় না। আমি চাই আমার অধিকার নেওয়ার জন্য এনে আইছি। আমি আর তার বাড়িতে থাকবার চাই। আপনারা আমারে সাহায্য কইরেন। গ্রামবাসী ছাড়া মোরশেদ আমারে জায়গা দিত না। রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উচ্চস্বরে বললেন, আপনার জায়গা দেওয়ান আমরার কাম, আপনি চিন্তা কইরেন না। ম্যাকটা কমবার দেন, দেখেন খালি এরপরে কি হয়। বাসন্তীর চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রমিজ আলীর প্রতিশোধের নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে আর অপমান করেছে, এবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করলেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাকেন, আমি আর কয়েকজনের লইয়া আইতাছি। রমিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। সঈদ, রজব, মালেক, কামরুলকে নিয়ে ফেরেন। সবার হাতেই ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তার দেখার দায়িত্ব তারই, আর তাই তিনি তার মাথার উপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে এসেছেন। পদ্মজা উসকুস করছে, টয়লেটে যাওয়া প্রয়োজন, প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, এরপর কাঁচি কোমরে গুজে নিল, আয়াতুল কুরসি পুরে বুকে ফু দিল, তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার শব্দ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তের হৃদস্পন্দন থেমে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি, এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাট। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষ খারাপ হলে এতক্ষণে আক্রমণ করতো, যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো, তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দায় দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করলো। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বললো বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো। লোকের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান।